চারপাশ নিস্তব্ধ, অন্ধকারে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। তোমরা শুনছ হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্পের শেষ পর্ব, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেলে। তাহলে আলো নিভিয়ে শোনো, যদি সাহস থাকে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আর গল্পটা শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাবো, তারপর গল্প শুরু করব। আর যারা যারা প্রথম পর্ব এখনও শোনোনি তারা অবশ্যই শুনে নাও, তাহলে তোমরা শেষ পর্বে সব কিছু ভালো করে বুঝতে পারবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথম পর্বের কিছু অংশ। চলো। জিজ্ঞাসা করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল, এদিকে চেয়ে দেখি মেয়েটি উদাও, এক নিমেষে যেন মুছে গেল। আমরা এত পর্যন্ত শুনেছিলাম প্রথম পর্বে, এরপর থেকে শেষ পর্বটা শুনবো। চলো। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে হবে কি, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুত হলাম, বললাম, বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে। মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম, তারা কেউই কিছু বলতে পারলো না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চন্ন হয়ে গেল। এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে? আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ। দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়। অনেকেই আত্মীয় স্বজনের খবর নেবার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বরের বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এলো। মেয়েটি যদি হাত ছানি দিয়ে আমাকে না ডেকে নিত, তাহলে আমার কী অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাতেই 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে 2 দিন লাগবে। তারপর লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল, কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লখনৌ পৌঁছালাম। স্টেশনে পিসি এসেছিলেন। খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধে হলো না।
পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্যে যেন আমি দায়ী। আমি বারবার তোকে আসতে লিখেছিলাম, তারপর তোর টেলিগ্রামটা পেয়ে দরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতো না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম। চা খেতে খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি। ছুটে গিয়ে ট্রেন ধরতে পারলাম না। পিসি অস্থির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান ভগবান তোকে বাঁচিয়েছেন। জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। দুজনে টাঙ্গায় উঠলাম। প্রায় আধ ঘন্টার ওপর চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা থামলো পিসির নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, ও সুন্দর সুন্দর। একটি ছোকরা নেমে এলো, আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার ওপরে উঠে গেল। পিসির পিছন পিছন আমি ওপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ওই ঘরটা তোর, যা জামা কাপড় ছেড়ে নে, আমি জল খাবারের বন্দোবস্ত করি। শরীর খুব ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার ওপর বাতিদান, একটা আনলা, ছোট একটা খাট, দেওয়ালে গোটা তিনেক ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতন কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি, ও পিসি। পিসি বোধহয় নিচের রান্নাঘরে ছিলেন। কোনো সাড়া পেলাম না, কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি, ও পিসি। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কী রে, কী হয়েছে? একটু ঘরে এসো তো। আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। কী হলো তোর? শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম, না, শরীর আমার ঠিক আছে, কিন্তু এ ছবিটা কার? এই যে। হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি? তোর জন্মাবার বছর খানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 হয়েছিল বয়স। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কি রে, কি বলবি বল? পিসি বললেন, তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথা নয়। বল, কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি। আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়েছে।
একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটি কথার প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাস করলেন না, শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসলো। বলুন মাস্টারমশাই, কি করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মার স্নেহ, দয়া, মায়ার আকর্ষণ থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানালার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব? বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।